আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। এসএসসি বায়োলজি সিরিজে আমরা সেকেন্ড চ্যাপ্টার করছিলাম, আজকে সেটারই পরের পার্ট। চলো ক্লাসটা করি। আজকের পার্টে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে জানবো। তাহলে আমরা বইয়ে চলে যাই। আচ্ছা, আমরা তাহলে প্রথমেই পাচ্ছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, অর্থাৎ সাইটোপ্লাজমিক অর্গানেলস। অঙ্গাণু যখন বলা হবে তখন কিন্তু আর ইংলিশ টার্মটা অর্গান হবে না, কি হবে? অর্গানেলস। আর কি করতে হবে? আমাদের স্পেলিংটা খেয়াল করতে হবে। আমরা আসি প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে জেলির মতো যে বস্তুটি থেকে যাবে সেটাই কিন্তু মূলত সাইটোপ্লাজম, এবং সেখানেই এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো অবস্থান করে। এই যে বলা হচ্ছে সাইটোপ্লাজম বলা হয়, আর এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে যাদের প্রত্যেকের কাজ, বৈশিষ্ট্য, আকার, আকৃতি সব কিছুই ভিন্ন। এবং আমরা এখন কি করব? এই অঙ্গাণুগুলোকে আমরা জানব। আমরা কিন্তু আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে কোন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো ঝিল্লিবদ্ধ এবং কোনগুলো ঝিল্লিবিহীন, এবং সেগুলো মনে রাখার ট্রিক্সও কিন্তু শিখেছিলাম, ঠিক কিনা? তাহলে আমরা আজকে সরাসরি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দেখব, যেখানে প্রথমেই রয়েছে মাইটোকন্ড্রিয়া। এবং আমাদেরকে মনে রাখতে হবে এই মাইটোকন্ড্রিয়া কি ঝিল্লিবিহীন নাকি ঝিল্লিযুক্ত? এটা কিন্তু ঝিল্লিযুক্ত। ওকে, তাহলে আমরা আসি যে এটা সম্পর্কে কি বলা হচ্ছে। আমরা পড়ছিলাম মাইটোকন্ড্রিয়া। এখন এই যে মাইটোকন্ড্রিয়া ছিল, এখানে এটা শোষণে অংশগ্রহণ করে। এটা কিন্তু এক ধরনের কি ধরনের জীবন শারীরবৃত্তীয় এক ধরনের কাজ, এবং সেখানে এই হচ্ছে মাইটোকন্ড্রিয়াটা অংশগ্রহণ করছে। এখন যদি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে নিয়ে, এই অঙ্গাণুটা আসলে 1898 সালে বেন্ডা আবিষ্কার করেন। কার? বেন্ডা এই মাইটোকন্ড্রিয়াকে কি করেন? আবিষ্কার করেন। এটা হচ্ছে ঝিল্লিযুক্ত এবং এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট বা আবরণী বা ঝিল্লি দিয়ে ঘেরা। অর্থাৎ একে তো এটা ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিটা কয় স্তর বিশিষ্ট? সেটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট। এবং যেটা হচ্ছে ভিতরের স্তর, সেটা হচ্ছে ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। কিভাবে ভাঁজ হয়ে থাকে এটা আমরা ছবি দেখলে কিন্তু জিনিসটা বুঝতে পারবো। অর্থাৎ ভেতরের সাইডে যে থাকবে স্তরটা সেটা হচ্ছে ভাঁজ হয়ে থাকে, এবং এই ভাঁজটাকে মেইনলি ক্রিস্টি বলা হয়। কি বলা হয়? ক্রিস্টি। তাহলে ক্রিস্টি কিন্তু একটা ভাঁজ, যেটা হচ্ছে ভেতরের স্তরের। আচ্ছা, এরপর আসি আমরা এই যে ক্রিস্টি আছে, এই ক্রিস্টির গায়ে আবার কিছু গোলাকার বস্তু থাকে যেটা হচ্ছে বৃন্তযুক্ত। বৃন্তযুক্ত মানে কি? অর্থাৎ মানে কাটাময় একটা গঠন। সেটাকে আবার বলা হয় অক্সিজোম। কি বলা হয়? অক্সিজোম। তারপর আমরা আসি এই যে অক্সিজোমটা রয়েছে, এখানে কিছু এনজাইম থাকে। কি থাকে? এনজাইম। এই এনজাইমের বাংলা আবার কি? উৎসেচক বা অনুঘটক, যেটা এখানে একটা উল্লেখ করা আছে, উৎসেচক। মাইটোকন্ড্রিয়নের ভেতরে থাকে ম্যাট্রিক্স। তাহলে আমরা কিন্তু এই যে মাইটোকন্ড্রিয়া বলছি এবং এখানে কি বলছি? মাইটোকন্ড্রিয়ন। এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এর ভেতরে থাকে কি? ম্যাট্রিক্স। আমরা এরপর আসি জীবের শ্বসন কার্যে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। তাহলে এই শ্বসনই কিন্তু কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। আর আমরা কিন্তু জানি যে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়। এখন এই যে আমরা শ্বসন ক্রিয়ার কথা বলা হচ্ছে এখানে, এই শ্বসন ক্রিয়া সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস জানবো কি? পরের চ্যাপ্টারে। সেখানে আমরা শ্বসন, সালোকসংশ্লেষণ সব কিছুই দেখবো। তাহলে আপাতত আমরা এটুকু বুঝলাম যে এই যে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে জীবের শ্বসন কার্যে সাহায্য করা, এবং এটার কি কিছু ধাপ রয়েছে, সেগুলো কি? সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোআই সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। অর্থাৎ মোট ধাপ হচ্ছে 4টি। এখন এখানে কিছু আমরা কথা লিখে নিব। সেটা হচ্ছে কি? এই যে প্রথম দিকে আমরা বলছিলাম কি, এই যে বেন্ডা হচ্ছে আবিষ্কার করেন, এগুলো আমাদেরকে আপনার মনে রাখতে হবে। এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট, এবং কোন স্তরটি ভেতরের দিকে ভাঁজ হচ্ছে? সেটা হচ্ছে ভিতরের স্তর, নট বাইরের স্তর। এবং এই ভাঁজ জিনিসটাকে আমরা ক্রিস্টি বলছি, এবং ক্রিস্টির গায়ে থাকছে বৃন্তযুক্ত গোলাকার বস্তু, যেটাই কিনা অক্সিজম। এবং তারপর রয়েছে অক্সিজমে থাকে উৎসেচক বা এনজাইম, যেটাকে আমরা আবার কি বলতে পারি? অনুঘটক বলতে পারি। অনুঘটক, এনজাইম বা অনুঘটক বা কি? উৎসেচক। তারপর আমরা যদি বলি মাইটোকন্ড্রিয়নের ভেতরে থাকে এই ম্যাট্রিক্স, এবং শ্বসন কার্যে সাহায্য করে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। আর এই শ্বসন ক্রিয়ার ধাপ হচ্ছে 4টি: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র।
ইলেকট্রন প্রবাহতন্ত্রকে সংক্ষেপে বলা হয় ইটিএস। কি বলা হয়? ইটিএস, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্টেশন সিস্টেম। আচ্ছা, আমরা এর পরে আসি বইয়ে। আমরা দেখি এখানে কি লেখা আছে। এখানে একটা পিকচার দেওয়া আছে, এখানে মোটামুটিভাবে কিন্তু সব কিছুই বোঝা যাচ্ছে। এখানে মাইটোকন্ড্রিয়ার ছবি দেওয়া, আর এটা হচ্ছে আমাদের লম্বচ্ছেদ, এই যে ঝিল্লি একটা, এবং এটা হচ্ছে ভিতরেরটা যেটা ভাঁজ হয়ে কি গঠন করছে? ক্রিস্টি গঠন করছে, এবং এই ক্রিস্টির গায়ে হচ্ছে লেগে আছে অক্সিজেন, এবং এই যে বাকি জায়গাটা এটা হচ্ছে ম্যাট্রিক্স। এই হচ্ছে ওভারঅল মাইটোকন্ড্রিয়ার ব্যাপার স্যাপার। এখন আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়া একটা 3D পিকচার দেখব। তার আগে আমরা হচ্ছে বইয়ের পড়াটা কমপ্লিট করি, যে এখানে মাইটোকন্ড্রিয়নের ক্ষেত্রে যে বলা হলো যে শ্বসন কার্যে সাহায্য করে এবং শ্বসনের 4টা ধাপ রয়েছে, সেই 4টা ধাপের কি সবগুলো মাইটোকন্ড্রিয়নে ঘটে? ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে কোনটা কোনটা ঘটবে সেটা আমরা এখানে পাবো। ব্যাপারটা হচ্ছে কি, এই যে সবগুলো ধাপ মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ সেটা কোনটা? সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তাহলে এই যে এটা কিন্তু এই অঙ্গাণুর মধ্যে ঘটছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হচ্ছে। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব ধরনের এনজাইম, যে ক্রেবস চক্রটা রয়েছে সেখানে কিছু এনজাইম প্রয়োজন হয়, এই এনজাইমগুলো ধারণ করবে কি? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপর আমরা আসি, এই কারণে দেখা যাচ্ছে এটা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হচ্ছে। এরপর এখানে লেখা আছে ক্রেবস চক্রে, কোন চক্রে? ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়। এই যে এখানে লাইনটা দেওয়া আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হচ্ছে। তাহলে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় কোন চক্রে? সেটা হচ্ছে আমাদের ক্রেবস চক্রে। এরপর আমরা আসি, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়। তাহলে বাংলায় বলা হচ্ছে শক্তি উৎপাদন কেন্দ্র এবং ইংলিশে বলা হচ্ছে কি? পাওয়ার হাউস, যেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। ওকে, এখন আরেকটা কথা হচ্ছে, এই যে শক্তি সেটা হচ্ছে জীব বিভিন্ন কাজে কি করে? ইউজ করে থাকে। এবং আমরা যেটা বুঝতে পারলাম, এই যে শক্তি উৎপাদন হচ্ছে এটা কোথায় উৎপন্ন হচ্ছে বেশিরভাগই? সেটা হচ্ছে ক্রেবস চক্রে। এবং ক্রেবস চক্রটা কেন মাইটোকন্ড্রিয়া হচ্ছে? তার কারণ ক্রেবস চক্রে যেসব উৎসেচক বা এনজাইম প্রয়োজন হয় সবগুলোই প্রায় ধারণ করে কি? মাইটোকন্ড্রিয়া। এই কারণেই হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে এটা কি হচ্ছে? সংঘটিত হচ্ছে। এরপর আমরা আসি, কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে এই মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এই যে ব্যতিক্রম কথাটা বলা হলো, যেটা তোমাদের ইউক্যারিওটা না, অর্থাৎ কি প্রকৃত কোষী না, প্রোক্যারিওটিক, তাদের কিন্তু আবার মাইটোকন্ড্রিয়া থাকে না। অর্থাৎ আমরা কিন্তু বহুকোষী। আবার যদি আমরা বলি একটা কথা, যে প্রকৃত কোষী, এসব উদ্ভিদ এবং প্রাণী কোষে আমরা কি পাবো? মাইটোকন্ড্রিয়াটা পাবো, তবে কিন্তু আমরা আদি কোষে পাবো না। এই কথাটি বলা হচ্ছে যে কিছু ব্যতিক্রম ছাড়া মোটামুটি সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। এখন আমরা আসি, এই যে বলাই আছে এখানে প্রাক কেন্দ্রিক কোষ। তাহলে প্রাক কেন্দ্রিক কোষ মানে কি? এটার মানে কিন্তু হচ্ছে প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা অর্থাৎই হচ্ছে যেটা তোমাদের আদি কেন্দ্রিক বা প্রাক কেন্দ্রিক কোষ বা আদি কোষ। এসব কোষে মাইটোকন্ড্রিয়া থাকবে না। এমনকি কিছু সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটাতে থাকে না, যেটা হচ্ছে ব্যতিক্রমের আন্ডারে পড়ে। তারা কারা? তারা কিছু প্রোটোজোয়া রয়েছে, যেরকম কি ট্রাইকোমোনাস, কি নাম খেয়াল করতে হবে, ট্রাইকোমোনাস, এবং একটা হচ্ছে মোনোসার্কোমোনাইডিস। খেয়াল করতে হবে স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আর একটু খেয়াল করি জিনিসটা, একটা হচ্ছে আমাদের ট্রাইকোমোনাস এবং একটা হচ্ছে মোনোসার্কোমোনয়েডেস। এগুলো কি? এগুলো হচ্ছে প্রোটোজয়া, প্লাস এগুলো কি? সুকেন্দ্রিক কোষ, অর্থাৎ ইউক্যারিওটা। কিন্তু এদেরকে কেন হাইলাইট করা হচ্ছে? তার কারণ হচ্ছে এখানে মাইটোকন্ড্রিয়া থাকবে না। এরপর রয়েছে কি আছে আমরা দেখি। এখন কিছু একটা কোশ্চেন করা হয় যে তাহলে কি মাইটোকন্ড্রিয়া কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এরকম অনেক ধরনের কোশ্চেন কিন্তু মাথায় চলে আসে। আচ্ছা, আমরা সেদিকে এখন না যাই, আমরা হচ্ছে এখন একটু দেখি এখানে আর কি কি রয়েছে। ওকে, মোটামুটি আমরা মাইটোকন্ড্রিয়াটা এখানে শেষ করলাম বইয়ে। এখন আমাদের কাজ হচ্ছে কি একটা 3D পিকচার দেখার মাধ্যমে ভালো মতো জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়া। তাহলে আমরা ছবিটা দেখব। ওকে, তাহলে আমরা ছবিটাতে চলে আসলাম, মাইটোকন্ড্রিয়ার ছবি।
এখন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে গঠনটা, যেখানে কি কি রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি যে কোন পার্টটা কি, তাহলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো। আমরা দেখি, এই যে যদি আমরা গ্রিন কালারের এটার কথা বলি, এটাই কিন্তু আমাদের বাইরের ঝিল্লিটা, অর্থাৎ যে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি ছিল সেটা হচ্ছে বাইরের স্তর হচ্ছে এই গ্রিন পোর্শনটা, অর্থাৎ এই যে এটা। এবং এই যে ইয়েলো কালার যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু আমাদের ভেতরের ঝিল্লি বা ভেতরের স্তর। এবং সেটা কি হয়ে আছে, সেটা কিন্তু ভাঁজ হয়ে আছে। কেমন ভাঁজ হয়ে আছে, আর এই ভাঁজটা হয়েছে ভেতরের স্তর। এবং এই ভাঁজকে আমরা কি বলবো, আমরা বলবো ক্রিস্টি, যেটা আমরা কিন্তু বইয়ের 2D মডেলে দেখেছিলাম। এটা 3D তে দেখতে পাচ্ছি আমরা যে ভাঁজটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে ক্রিস্টি। এবং আমরা তখন পড়েছিলাম যে এই যে ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত কিছু গঠন থাকবে, সেটাই হচ্ছে আমাদের অক্সিজোম। তাহলে আমরা ঠিক বলতে পারি এই যে এখানে কালারিং কিছু গোলাকার বস্তু রয়েছে, হলুদ, তারপর লাল, কালো, এগুলো হচ্ছে বৃন্তযুক্ত, অর্থাৎ গোলাকার একটা গঠন কাটার মতো। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অক্সিজোম। তারপরে আমরা যদি বলি এই যে ভেতরের যে কথাগুলো, এই যে এগুলো কি পার্পল অংশটা, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা কি, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমরা কিন্তু অল ওভার সুন্দর মতো ম্যাট্রিক্সটা বুঝলাম এবং মাইটোকন্ড্রিয়ার সম্পূর্ণ গঠনও দেখলাম। তাহলে আমাদের কিন্তু আশা করা যায় যে আমরা আল্লাহর রহমতে মাইটোকন্ড্রিয়াটা ভালো মতো বুঝতে পারলাম। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে শিখলাম সাইটোপ্লাজমীয় অঙ্গনের মধ্যে প্রথম একটি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এবং আমরা মনে রাখবো এটা হচ্ছে ঝিল্লিযুক্ত। কয় স্তর বিশিষ্ট ঝিল্লি, সেটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি। এবং যেটা হচ্ছে ভাঁজ হবে সেটা হচ্ছে ভিতরের স্তর, এবং সেটাকে আমরা কি বলছিলাম, সেটাকে আমরা ক্রিস্টি বলছিলাম। এবং ক্রিস্টির গায়ে কিন্তু থাকবে অক্সিজোম, যেটা হচ্ছে বৃন্তযুক্ত। এবং আর কি, ম্যাট্রিক্স থাকবে ভেতরের অংশে। এবং মাইটোকন্ড্রিয়ায় কিন্তু উৎসেচক সাজানো থাকে, যেগুলো আবার ক্রেবস চক্রের কাজে লাগে। এটার কারণে ক্রেবস চক্রে কি হয়, বেশ পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যার কারণস্বরূপ আমরা কি বলি যে মাইটোকন্ড্রিয়া হলো পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। এবং আমরা কি জানলাম, শ্বসনের 4টা ধাপের মধ্যে কোনটা মাইটোকন্ড্রিয়ায় ঘটবে, এবং আমরা পিকচারও দেখে নিলাম। তাহলে আশা করা যায় আমরা ক্লাসটা বুঝতে পারলাম। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।